বড় একটা দল নাই, তো সেক্ষেত্রে আরো একটা বড় দলের দিকে সবকিছু ঝুঁকে গেছে। বাট এনসিপি আমার কাছে মনে হয়েছে যে এটা নতুন পার্টি, একটা ডেমোক্রেটিক মডেলে। এখানে কোনো পার্টিকুলার কোনো ফ্যামিলি বা পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালের কোনো মহা মহান্বিত হওয়ার কোনো বিষয় এখানে নাই। একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে আগাবে। আমি আসলে ওই ফিলটা এখনো পাচ্ছি না। পিপল আর স্টিল কনফিউজড যে আসলে নির্বাচন হবে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার আমার বিজ্ঞাপন থেকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল মৃধা। আমার সাথে আজকে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ 2 আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলাকুলি মার্কায় মনোনীত প্রার্থী জনাব মাজেদুল ইসলাম। তিনি একই সাথে মুন্সিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী। আজকে তার সাথে আমরা কথা বলবো নির্বাচনী প্রচারণা, তার বিষয়, নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু নিয়ে আমরা কথা বলবো। তো জনাব মাজেদুল ইসলাম, আমার বিক্রমপুর আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? থ্যাংক ইউ সাইফুল ভাই, থ্যাংক ইউ আমার বিক্রমপুর টিম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছে। নির্বাচনী হলফনামা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। সব মিলিয়ে আপনার অঞ্চলের ভোটারদের মধ্যে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আসলে হলফনামা তো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। এখানে সবাই যার যার ডিক্লারেশন তার বিভিন্ন বিষয় নিয়ে ডিক্লেয়ার করে। তো আমি দেখলাম যে কোন একটা পত্রিকা আমাকে কোটিপতি ক্যান্ডিডেট হিসেবে ইয়ে করেছে। বাট ইট ফিলস গুড, কারণ আমি যা ইনকাম করেছি প্রত্যেকটাই আসলে ট্যাক্স পেমেন্ট করে একদম বৈধ উপায়ে ইনকাম করা টাকা। আমার আসলে কোনো ট্যাক্স ফাইট করার সুযোগ নাই। সেই হিসাবে আমি ওই কাতারে যেতে পেরেছি। আই ফিল ভেরি গুড। আর নির্বাচনী পরিবেশ যদি আমি বলি, এখানে আসলে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, চায়ের দোকানে, বাড়ি বাড়ি যে বাজারে। বাট এখনো আমি আসলে ওই ফিলটা এখনো পাচ্ছি না। পিপল আর স্টিল কনফিউজড যে আসলে নির্বাচন হবে কিনা। আর পরিবেশের ব্যাপারে যেহেতু ধরেন এখন বড় একটা দল নাই, তো সেক্ষেত্রে আরো একটা বড় দলের দিকে সবকিছু ঝুঁকে গেছে। তো এই ঝুঁকে যাওয়ার কারণে আসলে কেউ নিউট্রাল পজিশন নেয়ার ক্ষেত্রে একটু দ্বিধা বোধ করছে। আর আমার যদি পার্টিকুলার আমার দলের কথা বলি, সেক্ষেত্রে আমরাও দেখা যায় যে একটু চ্যালেঞ্জ ফেস করছি ইন টার্মস অফ আমাদের নেতাকর্মী কমিটি করা, এগুলো একটু সিচুয়েশন আমরা ফেস করছি ইন ডিফারেন্ট লেভেলে। বাট আদারওয়াইজ ইটস ওকে। আচ্ছা আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত জীবন এবং রাজনৈতিক জীবনের শুরুটা একটু বলবেন। 24 পরবর্তী সময়ের আন্দোলনের পরে এনসিপির সাথে আপনার যোগাযোগটা আসলে কিভাবে হলো? আচ্ছা, আমি তো পড়াশোনা করেছি আমার গ্রামে হাসেল বানারী ইউনিয়ন, বানারী উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করেছি 1997 সালে। তারপরে আমি ঢাকাতে কলেজে পড়াশোনা করেছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি বিবিএ এমবিএ দুটোই করেছি। পরে আমার বেসিক্যালি ফাইন্যান্সিয়াল সেক্টরেই কাজ করা হয়েছে। আমি ব্যাংক দিয়ে শুরু করি, তারপরে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং করি, তারপর আমি ইন্টারন্যাশনালি রিনোন কনসাল্টিং ফার্মেও কাজ করেছি, যেটা প্রাইস ওয়াটার হাউস কোপার, যেটা পৃথিবীর সবচেয়ে বড় 2টা কনসাল্টিং ফার্মের মধ্যে একটা। আমি এরপরে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক প্রতিষ্ঠান ইটকলেও কাজ করেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে। আর এরপর আমি সিটি ব্যাংকে আছি। তো সিটি ব্যাংকে আমি আপনার 2টা ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করছি, বৈদেশিক ব্যাংকিং আর একটা হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং। আর আমার রাজনৈতিক জীবন আসলে শুরুটা 2025 সাল থেকে বেসিক্যালি। এর আগে আমার কোনো রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশনও ছিল না। তবে আমি সামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিলাম। আমি শিক্ষা নিয়ে কাজ করতাম, আমি হেলথ কেয়ার নিয়ে কাজ করেছি, সামাজিক সংস্কার নিয়ে কাজ করা আমার একটা পেশনের জায়গা। তো এগুলো নিয়ে আমি সমাজের মানুষের সাথে কানেক্টেড ছিলাম। তো এই জন্য আসলে সবাই যেমন প্রথম শুনে সারপ্রাইজ হয় যে আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, হঠাৎ করে, তাও আবার ন্যাশনাল লেভেলে, পার্লামেন্টারি ইলেকশন লেভেলে। আর আমি তাদেরকে এটা আশ্বস্ত করতে চাই এটা বলে যে পলিটিক্যাল প্ল্যাটফর্ম না হলেও আই ওয়াজ কানেক্টেড উইথ দ্য সোসাইটি ইন ডিফারেন্ট ফর্ম। আর আমি যখন ওমরা করে আসলাম এই বছরের প্রথম দিকে, আসার ঠিক 2 সপ্তাহ মাথায় এনসিপির সেন্ট্রাল থেকে 2-1 জন আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলো।
কারণ তারা আসলে এনসিপির মুন্সিগঞ্জ থেকে কোনো সেন্ট্রাল কমিটিতে রিপ্রেজেন্টেশন নাই। তো এই কারণে তারা ফিল করছিল যে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এনসিপি পলিটিক্স যেভাবে এগিয়ে যাচ্ছিল, মুন্সিগঞ্জটা সেই হিসাবে একটু পিছিয়ে পড়া। তো দে ওয়ার লুকিং ফর সামবডি, অনেকেই তাদের সাথে যোগাযোগ করেছে, বাট তারা প্রপার ব্যাকগ্রাউন্ড এবং পলিটিক্যালি ধরেন দুষ্ট পলিটিক্সের সাথে যাদের সম্পৃক্ততা নাই এরকম কাউকে খুঁজছিল। তো ওরাই আমাকে খুঁজে বের করে, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্টের অনেক ছোট ভাইরা আছে এনসিপির সেন্ট্রাল কমিটিতে, আদার মাল্টি ডিপার্টমেন্টের ছোট ভাইরাও আছে। তো সেই হিসাবে মানে তারা আমার সাথে রিচ আউট করে এবং তাদের সাথে আমার কয়েকবার সিটিং হয়। তারপরে আমি মনে করলাম যে ঠিক আছে, আমার পলিটিক্সে না ঢোকার ক্ষেত্রে আমার যে একটা মানে একটা মানসিক যে একটা ডিসিশনের কারণ ছিল, সেটা ছিল এরকম যে আমি যতদিন পর্যন্ত এটা দেখতে পাবো না যে দলের একজন সাধারণ কর্মী হয়ে তার মেধা, দক্ষতা, যোগ্যতা বলে সে একদম টপ পজিশনটা পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখতে পারে, ততদিন পর্যন্ত আমি আসলে পলিটিক্স করবো না। তো বাংলাদেশের এই সিচুয়েশনটা ওই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আসলে ছিল না। বাট এনসিপি আমার কাছে মনে হয়েছে যে এটা নতুন পার্টি, একটা ডেমোক্রেটিক মডেলে, এখানে কোনো পার্টিকুলার কোনো ফ্যামিলি বা পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালের কোনো মহান্বিত হওয়ার কোনো বিষয় এখানে নাই। একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে আগাবে, এরকম একটা বিষয় আমাকে আকৃষ্ট করে, সেজন্য আমি আসলে এনসিপিতে জয়েন করি। জামাতে ইসলামের সাথে এনসিপির পূর্ব থেকে জোট বিষয়ক একটা আলোচনা ছিল, শেষ পর্যন্ত জোট হলো এবং আমরা মুন্সিগঞ্জে দেখতে পেলাম যে মুন্সিগঞ্জে এক আসনে এনসিপির কোনো প্রার্থীকে কিন্তু দেওয়া হয় নাই, জোটে কিন্তু অন্য দলের প্রার্থী দেওয়া হয়েছে। কিন্তু মুন্সিগঞ্জ 2 আপনি আছেন এনসিপির হয়ে, আবার জামাত থেকেও কিন্তু নির্বাচন করছে। তো এই বিষয়টা আপনি এবং আপনার অঞ্চলের ভোটাররা কিভাবে দেখছেন? প্রথম অংশের উত্তরটা এরকম, সেন্ট্রাল থেকে ব্যাপারটা অনেকবারই ক্লিয়ার করে বলা হয়েছে যে জামাতের সাথে আমাদের যে জোটটা, এটা বেসিক্যালি আদর্শিক জোট না, এটা আসলে পলিটিক্যাল জোট। এরকম পলিটিক্যাল জোট আসলে আমরা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের সাথে আমরা আওয়ামী লীগকেও জোট করে আন্দোলন করতে দেখেছি, বিএনপি তো সরকার গঠন করেছে এবং তাদেরকে মিনিস্ট্রি পোর্টফোলিও দিয়েছে। তো সেই হিসেবেও আমি মনে করি যে আমাদের অবস্থান বরং অনেক বেটার। কেন অনেক বেটার? কারণ জামাতকে যেই কারণে মানুষ নেগেটিভলি মানে নেগেটিভ ভাবে দেখে, 71-এ তাদের ভূমিকা বা এরকম কারণে, বাট সেক্ষেত্রে 71-এর পরবর্তী সময়েও কিন্তু অন্য পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যুক্ত হয়ে তারা আন্দোলন করেছে। তো আজকে 2024-25 সালে এসে যেখানে জুলাইয়ের মতো একটা অভ্যুত্থানে শিবির এবং জামাতের একটা বড় ভূমিকা ছিল, সেটা আমরা সবাই জানি। তো সেই হিসাবে আমরা বরং অনেক হিস্ট্রির অনেক বেটার সাইডেই তাদের সাথে আসলে জোটগতভাবে অংশগ্রহণ করা। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে এইখানে 2 আসনে এনসিপি কিন্তু মনোনীত প্রার্থী নেই, সেখানে আপনি 2 থেকে আছেন এবং জামাত ইসলামের প্রার্থী আছে। এটা আসলে কিভাবে দেখছেন বা আপনার ভোটাররা কিভাবে দেখছেন বা সমালোচনার বিষয় আছে কিনা আসলে? রাইট, এখানে আসলে কি অ্যালোকেশনটা কিভাবে হয়েছে সেটা যদি একটু বলি। প্রথমে এনসিপির প্ল্যান ছিল আমরা 300 আসনেই প্রার্থী দিয়ে ইলেকশনটা করা। সো আমরা সেটা মাথায় নিয়েই মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছিল এবং আপনারা সবাই জানেন যে প্রায় 1500-র কাছাকাছি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। তো পরবর্তীতে দেখা গেল যে পারিপার্শ্বিক অবস্থানের কারণে জোটে যাওয়াটা আমাদের জন্য একটা অপরিহার্য হয়ে গেল। অপরিহার্যটা কেন, কিরকম? কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এনসিপি একটা নতুন দল এবং এই দলটা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে সেন্ট্রাল থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত যাওয়া, এই যে আমরা সারতে পারি নাই, সারতে পারারও কথা না। এটা কিন্তু একটা যুগের জার্নি, 6 মাস বা 1 বছরের জার্নি না, তাই না? তো স্বাভাবিকভাবে আমাদের একটু সাংগঠনিক লিমিটেশন আছে, তাই না? তো সেক্ষেত্রে যখন আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাব, তখন এই সাংগঠনিক শক্তিটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এই সাংগঠনিক শক্তির গ্যাপটা কাটানোর জন্যই বেসিক্যালি আমাদের জোটে যাওয়া এবং আমরা তাদের সাথে জোটে যেয়েছি যাদের এজেন্ডা আমাদের এজেন্ডার সাথে মিল আছে। আমরা সংস্কার চাই, আমরা জুলাই কেন্দ্রিক ভবিষ্যৎ বাংলাদেশটা বিনির্মাণ হোক সেটা চাই। তো সেই বিষয়গুলা যারা প্রাধান্য দিয়ে রাজনীতিটা করতে চায়, বাংলাদেশের ভবিষ্যৎটা দেখতে চায়, তো তাদের সাথে আমরা জোটে যেয়েছি।
এখন এই জোটের প্রসঙ্গে এসে যেটা হলো যে আপনারা সবাই জানেন যে 30টার মতো সিট এনসিপির জন্য নেগোশিয়েট করা হয়েছে। তো এনসিপির প্রায়োরিটি ছিল যে আমরা আমাদের ঢাকার মধ্যে আমাদের একটা অবস্থান রাখতে চাই এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানেও আমরা একটা অবস্থান রাখতে চাই। তো সেই পার্সপেক্টিভে এসে আসলে মুন্সিগঞ্জের প্রসঙ্গটা আসে। আর যেহেতু মুন্সিগঞ্জের আপনার মুন্সিগঞ্জের প্রধান সমন্বয়কারী হিসেবে আমি আছি, দলটাকে প্রথম দিক থেকে আমি সবাইকে সাথে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসা, প্লাস হচ্ছে যে আমার যে ব্যাকগ্রাউন্ড, আমি এখান থেকে যেমন ধরেন সেন্ট্রালেও আমাদের ব্যাংকিং কমিটি আছে, সেখানেও আমার একটা পার্টিসিপেশন আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইকোনমি নিয়ে, ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে বিভিন্ন ধরনের যে ফোরাম বা পলিসি পেপার বা ডিসকাশন গুলো হয় সেখানেও আমার একটা অংশগ্রহণ আছে। তো সবকিছু মিলিয়ে আমার একটা মানে ওয়াজ কাইন্ড অফ এ ন্যাচারাল চয়েস। হ্যাঁ, অ্যাকচুয়ালি জামাত বা চরমোনাইয়ের সাথে প্রাথমিক নেগোসিয়েশন, জোটের নেগোসিয়েশন অনুযায়ী কিন্তু আমি প্রার্থী। হ্যাঁ, তো পরবর্তীতে এখানে যারা জামাতের প্রার্থী আছেন বা চরমোনাইয়ের প্রার্থী যারা আছেন, তো স্বাভাবিকভাবে তারা অনেক দিন ধরে কাজ করছে, আসলে সেভাবে ছাড় দিতে চাননি আপনি। হ্যাঁ কাজ করছেন এবং তারা তাদের দলের সাথে তারা একটা লাস্ট নেগোসিয়েশন করছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে সাধারণ মানুষের অনেক বেশি আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল, কিন্তু পরবর্তীতে সেই ছাত্র নেতারা আসলে একটি রাজনৈতিক দল গঠন করলো, জাতীয় নাগরিক পার্টি নামে। তো ওই পর্যন্ত ঠিক ছিল কিনা? রাজনৈতিক দল গঠন করা কি একটা ব্যর্থতার পরিচয় ছিল? আপনাদের কি মনে হয় এখন? এইটার ব্যাপারে আবার নিজস্ব ভিউ যদি আমি যদি এভাবে বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, রাইট? এবং এই প্ল্যাটফর্মে কিন্তু সবাই ছিল, ছাত্রদল ছিল, শিবির ছিল, সাধারণ ছাত্রছাত্রীরা ছিল। আন্দোলনের পরে সবাই যার যার মতো করে ছাত্রদলের নিজস্ব যে প্ল্যাটফর্ম সেখানে ফিরে যাওয়া, শিবিরের প্ল্যাটফর্মে ফিরে যাওয়া, মাঝখানে যারা সাধারণ ছাত্রছাত্রী ছিল তারা একটা আইডিওলজি নিয়ে একটা প্রেশার গ্রুপ হিসেবে কেউ কেউ থাকতে চেয়েছিল। একদমই যে থাকতে চায় না এই ব্যাপারটা এরকম না, কিন্তু হিস্ট্রিক্যালি যদি আপনারা দেখেন যে এই আন্দোলনটা যে হইল, এই আন্দোলনটা তো শুধুমাত্র যে 15 বছরের একটা অপশাসনের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কিন্তু এরকম রেদার যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক ধারা তৈরি হয়েছে সেই ধারা আসলে মানুষের এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারে না, এবং এই পারে নাই বলা প্রতিটা 15 থেকে 17-20 বছর পর পর কিন্তু এরকম একটা রাজনৈতিক কারেকশন হয়, মানুষকে রাজপথে আসতে হয় এবং এসে একটা মানে লেফট শেপ দেওয়া টাইপের একটা চেঞ্জ হয়ে আবার শুরু হয়, আবার সেটা ভেঙে যায়, এভাবেই কিন্তু চলছে। এবং দিন শেষে আপনি দেখবেন যে রাজনৈতিক সংগঠন গুলাই কিন্তু টিকে থাকে, সামাজিক সংগঠন বা প্রেশার গ্রুপ, এইটা টিকে না থাকার অনেক কারণ আছে। কারণটা কি? কারণগুলো হচ্ছে যে এখানে মানুষের যে একটা সংগঠনকে আগ্রহ সহকারে লঙ্গার টার্মে চালিয়ে নেওয়ার যে নিয়ামকগুলা, যেমন ধরেন অবজেক্টিভ একটা নিয়ম, ফাইন্যান্সিং আরেকটা নিয়ম। তো এই অবজেক্টিভ এবং ফাইন্যান্সিং এর পয়েন্ট অফ ভিউগুলো যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল সংগঠনের কোনো বিকল্প নাই। আর এই রাজপথের আন্দোলনটাকে যদি আপনি দেশের সামগ্রিক পরিবর্তনের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, তো সামগ্রিক পরিবর্তন করতে তো আপনাকে পার্লামেন্টে স্টেক হোল্ডার হতে হবে। কারণ আপনার পক্ষ, আপনি তো দেখতে পাচ্ছেন যে আন্দোলন হইল, এত কিছু, এখনই বড় বড় রাজনৈতিক দল এই আন্দোলনের স্পিরিটটাই অস্বীকার করছে। জুলাইয়ের যে জুলাই সনদ, যেটার ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা, সেটার সাইন নিয়ে কত তাল বাহানা হচ্ছে। তো এরকম অবস্থা একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের পরিবর্তনে পার্টিসিপেট করতে পারতো বলেন? সেই হিসাবে আমি মনে করি যে রাজনৈতিক দল গঠনটা ওয়াজের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চয়েস ছিল। এখন আমরা যাই হোক, আমরা এখন পর্যন্ত আমি এটা স্বীকার করি আমরা এক্সপেকটেশন ফুলফিল করতে পারি নাই, বাট দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং। এবং যেই পরিবর্তনটা 5ই অগস্ট 2024 হয়েছে, অ্যাকচুয়ালি এটা পরিবর্তনের শুরু। এই পরিবর্তন 10 বছরও লাগতে পারে, 15 বছরও লাগতে পারে, অথবা একটা জেনারেশনও লাগতে পারে। সেক্ষেত্রে আজকে তরুণরা রাজনীতিতে এসছে, তারা শিখবে, জানবে, বুঝবে। আপনি চিন্তা করেন স্বাধীনতার সময় যারা রাজনীতিতে এসছিল, যুদ্ধ করে যারা রাজনীতিতে রয়ে গেছে, তাদের বয়স তখন কত ছিল? তারাও তো ইয়াং এ ছিল।
এখনকার এই ইয়াংরা 15 বছর শিখে তারপরে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে, শুরুটা হওয়া দরকার এবং সেটা হয়েছে। যে আপনি তাহলে বলতে চাচ্ছেন যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা আসলে একটি সঠিক চয়েস ছিল। অবশ্যই। এখন আমরা একটু আপনার নির্বাচনী আসন নিয়ে একটু কথা বলতে চাই, এই প্রসঙ্গে আসতে চাই। অনলাইন অফলাইন আমরা দেখেছি আপনার ব্যানার পোস্টারে বড় করে একটি লেখা ছিল পরিবর্তন। আসলে আপনি আপনার মুন্সিগঞ্জ 2 আসনে কেমন সমস্যা দেখেছেন এবং কিভাবে সেটা সমাধান করতে চান এমপি হিসেবে নির্বাচিত হলে, এবং পরিবর্তন নিয়ে আপনি কি ভাবছেন? আমার কাছে মানে পরিবর্তন ব্যাপারটা আমি যেভাবে দেখি আসলে দুইটা জিনিস। একটা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন, যেই পরিবর্তনটা দেখা যায় না কিন্তু মানুষের অ্যাক্টিভিটি আচার আচরণের মাধ্যমে দেখা যায়। আরেকটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন। হ্যাঁ, তো আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক পরিবর্তন থেকেই পরিবর্তনটা আসলে শুরু হওয়া প্রয়োজন। এখন এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা কিরকম? যেমন ধরেন আমার অঞ্চলে সমসাময়িক যারা প্রার্থী বা বিভিন্ন অন্তত আমার জ্ঞান হওয়ার পর থেকে যারা দেখছি, প্রার্থী মানে হেভি ওয়েট লোকজন। হ্যাঁ, বা বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় কোনো আমলা, এরকম লোকজন হচ্ছে প্রার্থী। তো আমাদের এলাকার মানুষ এটাই দেখে অভ্যস্ত, রাইট? আমার মতো ইয়াং এবং নর্মাল ব্যাংকিং, প্রাইভেট সার্ভিস বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে একটা পার্লামেন্টারি ইলেকশন করবে, এরকম মাইন্ডসেট কিন্তু আমাদের নাই। অথচ দেখেন, এই যে বড় বড় লোকজনদেরকে আমরা নির্বাচিত করি, আমাদের ক্ষমতা ওই একদিনেই থাকে, ভোট দিয়ে পাশ করাই দেয়। এরপর আর তাদের সামনে যে কথা বলার মতো পরিস্থিতি আমাদের থাকে না। জবাবদিহিতা তো অনেক দূরের ব্যাপার। ওনারা এসে আমাদের মসজিদ করে দেয়, রাস্তা করে দেয়, এই করে দেয়, সেই করে দেয়, করছে কিন্তু, এবং আমরা মনে করি এটা আমাদেরকে দয়া করে দিচ্ছে। কিন্তু বিষয়টা তো এরকম না। জনগণের টাকায় সরকার চলে। সরকারের যে ক্যাপাসিটিটা, সেই ক্যাপাসিটিটা যদি জবাবদিহিতার মধ্যে থেকে এনে করাপশন ফ্রি ওয়েতে কাজে লাগানো যায়, সেটা দিয়ে এরকম হাজার হাজার মসজিদ, হাজার হাজার রাস্তাঘাট, হাজার হাজার উন্নয়ন করা সম্ভব। তো এই জন্য আমি মনে করি যে আমার হেভি ওয়েট প্রার্থীর দিকে, যে আমার রাস্তাটা করে দিবে, স্কুলটা করে দিবে, ওই দিকে তাকিয়ে না থেকে আমার এমন প্রার্থী দরকার যাকে আমি জবাবদিহিতার আওতায় আনতে পারবো, এবং সরকারের যে বিশাল ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটিটা যে একদম দুর্নীতিবিহীন উপায়ে আমাদের জন্য ইউজ করতে পারবে, সেরকম প্রার্থী আমরা চাই। এটা একটা উন্নয়নের দিক থেকে মনস্তাত্ত্বিক পরিবর্তন আমি দেখতে চেয়েছি, আমি শুরু করতে চেয়েছি। আর আরেকটা বিষয় হলো যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা পলিটিক্স করা একটা বিষয়, এমপি ইলেকশন কিন্তু আমাদের কাছে আকাশ নাগা মানে আকাশ পাতালের একটা ব্যাপার থাকে। আমি আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলির যারা সন্তান, যেটা সমাজের একটা বড় অংশ, তাদেরকে আমি একটা স্বপ্ন হিসেবে রাখতে চাই যে দেখো, যদি আমি এই যাত্রা উতরাইতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের সন্তান আসলে এই স্বপ্ন দেখতে পারবেন। এখানে আপনাকে আমি একটু যুক্ত করে দিই যে অন্যান্য অনেক প্রার্থীরা বলে থাকেন যে আমি এমপি নির্বাচিত হলে আমি হাসপাতাল করবো, আমি বিশ্ববিদ্যালয় করবো, বা অবকাঠামোগত উন্নয়ন করবো। এরকম সুনির্দিষ্ট কোনো বিষয় আপনি ভাবছেন কিনা? অবশ্যই। আমি প্রথম যেটা করতে চাই সেটা হলো তরুণ প্রজন্ম নিয়ে কাজ করতে চাই। তরুণ প্রজন্মের যারা আছে, এই মুহূর্তে বাংলাদেশ একটা যৌবনকাল পার হচ্ছে, তরুণ প্রজন্মের সংখ্যা অনেক বেশি। তো তাদেরকে কাজে লাগিয়ে আমাদের উন্নয়নের চরম শিখরে যেতে হবে। এখন তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? তরুণ প্রজন্মের যে দুইটা মেজর সমস্যা, এই সমস্যাগুলোকে আমরা সুবিধায় রূপান্তর করতে পারি। একটা সমস্যা হচ্ছে যেমন এখন ডিজিটাল অ্যাডিকশন অনেক বেশি, তাই না? আর আরেকটা তো রিয়েলি সমস্যা, সেটা হচ্ছে মাদক, যেটা আসলে ফ্রাস্ট্রেশন থেকে আসে। আমরা তরুণ প্রজন্মকে যদি ডিজিটালি শিক্ষিত করতে পারি এবং তাদেরকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আউটসোর্সিং মার্কেটের সাথে কানেক্ট করতে পারি, তাহলে বেকারত্ব ঘুচবে, তারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে এবং তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে আরো বেশি স্বনির্ভর করবে। তো এইটা একটা প্রোগ্রাম। শিক্ষা নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? শিক্ষা, আপনি জানেন যে মুন্সিগঞ্জে বেকারত্ব সমস্যার পাশাপাশি শিক্ষা বিমুখ অনেকে আছে যারা বিদেশে চলে যায় ইন্টার পাস করে বা এসএসসি পাস করে। তাদের নিয়ে কোনো ভাবনা আছে শিক্ষা নিয়ে? অবশ্যই। আমি প্রথমে যেটা বললাম, আমি কিন্তু শিক্ষা নিয়ে অনেক আগে থেকে কাজ করি। 2003 সালের দিকে আমাদের একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা এরকম ছিল যে এই যে মুন্সিগঞ্জে যে আমাদের ড্রপ আউটের হারটা বেশি,
এই ড্রপ আউটের হারটা কিভাবে আমরা কমায় নিয়ে আসতে পারি। আমরা তখন স্কুলে যেতাম, আমরা একজন রোল মডেলকে ধরে নিয়ে যেতাম যে শিক্ষিত হয়ে বেটার কিছু করেছে, রোল মডেলকে ধরে নিয়ে যেতাম, এবং আমরা শিক্ষার যে স্টেক হোল্ডার যারা, যে স্টুডেন্ট, গার্ডিয়ান, স্কুলের টিচাররা এবং ম্যানেজিং কমিটি, এই 4টা গ্রুপকে একসাথে করে আমরা কারণগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করতাম এবং বাচ্চাদেরকে একটা ভিশন দেওয়ার চেষ্টা করতাম যে দেখো, তোমরা যদি পড়াশোনা করো, এই যেই ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে তার মতো একজন কেউ তোমরা হইতে পারবা। তোমরা যদি আরো পড়াশোনা করতে পারো, স্কাই ইজ দ্য লিমিট। তো এরকম মোটিভেশনাল কিছু প্রোগ্রাম আমরা করেছি। তো মুন্সিগঞ্জে আসলে শিক্ষা নিয়ে কাজ করার ব্যাপক ব্যাপক জায়গা আছে। তার মধ্যে আরো একটা জায়গাটা শুধু মুন্সিগঞ্জে না, সারা দেশে নীতি শিক্ষা। কারণ আমরা শিক্ষিত হই, দেখা যায় যে যত বেশি শিক্ষিত রাষ্ট্র, তাকে দিয়ে তত বেশি লুটপাট হয়, সমস্যা হয়। এটা কেন? কারণ হচ্ছে আমরা আমাদের মধ্যে আসলে ওই নীতি শিক্ষা বোধটা নাই। তো এই নীতি শিক্ষাটা নিয়েও আসলে আমি কাজ করতে চাই। একটু একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে আওয়ামী লীগের এক সময় শরিক দল ছিল জাতীয় পার্টি। আমরা আপনার আসলে দেখেছি যে জাতীয় পার্টি থেকে আসলে একজন প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। সব মিলিয়ে তাকে নিয়ে আলাদা ভাবনা বা সব দলের প্রার্থীদের নিয়ে আলাদা ভাবনা এবং নির্বাচনী চ্যালেঞ্জ, আপনি কি মনে করছেন? আসলে সত্যি কথা বলতে কি, আমরা সবাই জানি যে আওয়ামী লীগ যে গত 15টা বছর যে টিকে রইল রাষ্ট্র ক্ষমতা, এটার একটা বড় নিয়ামক ছিল জাতীয় পার্টি, তাই না? তো ঠিক এই মুহূর্তে জাতীয় পার্টিকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়ার ব্যাপারে আমাদের দলীয় অবস্থান খুবই স্পষ্ট যে না, তাদেরকে আসলে পার্টিসিপেট করতে দেয়া যাবে না। তারপরেও সরকার এবং সবকিছু মিলিয়ে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, সেই প্রক্রিয়া জাতীয় পার্টি পার্টিসিপেট করছে। সো এখন জনগণ উইল ডিসাইড দেয়ার ফেট। আমার তো কিছু আর বলার নেই। নির্বাচনী চ্যালেঞ্জ নিয়ে আপনার কি মনে হচ্ছে, আসলে আপনি কতটা আশাবাদী? আমি তো খুবই আশাবাদী। আমাদের জোট থেকে এখন জোটের যে সিচুয়েশন, কেউ না কেউ করবে। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমি, তো সেই হিসাবে আমার সাথে যখন জামাত থাকছে, চরমোনাই থাকছে, এবং এনসিপি পলিটিক্যাল পার্টি হিসাবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল হিসাবে জেনজি কিন্তু অলরেডি আমাদের সাথেই আছে। তারপরে আমাদের এলাকাতে কিন্তু বেশ কিছু পলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন আছে, সেটা বিএনপির ভিতরে আছে, অন্যান্য বড় দলের ভিতরেও আছে। তো সবকিছু মিলিয়ে যখন আমরা পরিবর্তনের কথা বলছি, পরিবর্তিত রাজনীতির কথা বলছি, মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে, মানুষ পরিবর্তন চায়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সর্বোপরি মুন্সিগঞ্জ 2 আসনের ভোটারদের নিকট কেমন প্রত্যাশা এবং প্রতিশ্রুতি থাকবে? প্রতিশ্রুতির একটা বিষয় তো আমি বললাম যে আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। তারপরে আমি অবকাঠামো, যেমন আমি যদি এখন মুন্সিগঞ্জ থেকে মাওয়া পর্যন্ত যাই, যতগুলা মোড় আছে প্রত্যেকটা মোড়ে ধরেন আধা ঘন্টা করে সময় নষ্ট হয়, হ্যাঁ, অটো এবং জ্যামের কারণে। তো এই 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 জায়গায় অবকাঠামোগুলা, রাস্তাঘাট যথেষ্ট পরিমাণে আছে, বাট এগুলোর আধুনিকায়ন প্রয়োজন, যাতে করে জ্যাম ফ্রি এই মাথা থেকে ও মাথা চলে যাওয়া যায়। এইটা নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। আমি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করব, কারণ আমি বিদ্যুৎ সেক্টর নিয়ে আমার কাজ করার ব্যাপক অভিজ্ঞতা আছে। প্রাইভেট পাওয়ার জেনারেশনের প্রায় 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অর্থায়ন এবং পরবর্তী আর্থিক ব্যবস্থাপনার সাথে আমার একটা সম্পৃক্ততা আছে। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি বিদ্যুৎ নিয়ে কাজ করব। আমি বলেছি যে আমি চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই, যেমন স্বাস্থ্য ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছায় দেওয়া, হ্যাঁ, এটার জন্য ধরেন ডিজিটাল এবং ম্যানুয়াল যে পদ্ধতিগুলা, টেলিমেডিসিন এবং থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাপাসিটি আরো বাড়ানো, অনেকগুলা ছোট ছোট হাব করা, যেখানে ধরেন ডিজিটালি সবাই স্বাস্থ্যকেন্দ্রের ডক্টরদের পরামর্শ নিতে পারবে, ঢাকার হসপিটালগুলোর ডক্টরদের পরামর্শ নিতে পারবে। সো এরকম একটা ইকোসিস্টেম নিয়েও কাজ করতে চাই। আমি প্রবাসী কল্যাণ, যাতে মানে বেটার কোয়ালিটি হিউম্যান রিসোর্স এক্সপোর্ট যেটাকে আমরা বলি, যে আমরা কিছু ট্রেন করে, আমরা যেহেতু মুন্সিগঞ্জ থেকে প্রচুর পরিমাণ প্রবাসী বাইরে যায়, একদম র ভাবে তাদেরকে না পাঠিয়ে কিছু বেসিক ট্রেনিং দিয়ে যদি পাঠাই, তাহলে তারাও এখানে একটা বেটার লাইফ পায়
এবং দেশীয় বৈদেশিক মুদ্রাটা বেশি পরিমাণে আসতে পারে, সেটা নিয়ে কাজ করতে চাই। কৃষি ঋণ ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই, অনেক কিছু করতে চাই। আল্লাহ যদি, আপনারা যদি পাশে থাকেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করে। সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা মুন্সিগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে? তো ওই যে কথাটা আমি শেষ বলতেছিলাম যে আমার আসলে অনেকগুলো প্ল্যান। হ্যাঁ, আমি যেহেতু বলেছি যে আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একজন ছেলে, তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে চ্যালেঞ্জগুলো ফেস করে আমি গ্রামের একটা স্কুল থেকে শুরু করে আজকে পার্লামেন্টারি ইলেকশন করার সাহস দেখছি। এই যে আমার যে লম্বা জীবনের একটা 44 বছরের যে জার্নি, এই জার্নিতে আমি স্কুলে শিক্ষার মান নিয়ে আমি চ্যালেঞ্জ ফেস করেছি, আমি যাতায়াত নিয়ে ফেস করেছি, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চ্যালেঞ্জ ফেস করেছি। আমার বাবা প্রবাসে ছিল, তো প্রবাস রিলেটেড চ্যালেঞ্জ আমি ফেস করেছি। আমার ফ্যামিলিতে কৃষক আছে, তো কৃষকদেরকে নানান ধরনের, আপনারা জানেন যে বন্যায় ফসল নষ্ট হয়ে যায়, খরায় ফসল নষ্ট হয়ে যায়, অনেকে কৃষি ঋণ নেয়, সেগুলো ফেরত দিতে পারে না, সেটা নিয়ে একটা বিশাল ধরনের চ্যালেঞ্জ। তারপরে ধরেন পদ্মা নদীর ভাঙন নিয়ে আমি চ্যালেঞ্জ দেখেছি। আমি যেখানে আমার বাল্যকাল কেটেছে, পুরা জায়গাটা এখন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তো এই যে আমার লাইফে আমি যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি, আমি শিওর আপনারাও সিমিলার চ্যালেঞ্জগুলো ফেস করছেন। পুরা মুন্সিগঞ্জবাসী আমার সাথে একমত হবে। এই প্রত্যেকটা চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা যদি আমাকে দোয়া করেন, আপনারা যদি আমাকে ভোট দেন, আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আমি নিজে কখনো দুর্নীতিতে জড়াবো না। আমার প্রমিস, আমি যেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি, বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান, বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝবেন যে আমার মধ্যে আসলে কোনো করাপশন নাই। এবং আমি এইটাও প্রমিস করতে পারি যে আমার দলে আমার সাথে যারা আছে তারাও কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, আপনাদের জীবনযাত্রা ব্যাহত হয় এমন কোনো কিছুতে জড়িত হবে না, এই বিশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি। আপনারা পাশে থাকলে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি একটা সুন্দর মুন্সিগঞ্জ করতে চাই, যে মুন্সিগঞ্জটা হবে একটা রোল মডেল, সারা দেশ আমাদেরকে ফলো করবে, এবং এই মডেল যাতে সারা দেশে গ্রহণযোগ্য হয় সেইভাবে ইনশাল্লাহ আমরা কাজ করব, এই আশা রাখি। আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম। জনাব মাজিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বিজ্ঞাপনকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার এর সাথে যুক্ত ছিলাম আমি সাইফুল মৃধা। ধারাবাহিকভাবে মুন্সিগঞ্জের 3টি আসনের ধাপে ধাপে অবশিষ্ট এমপি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।